আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সকলকে ইনোভেশনের ক্লাসরুম থেকে স্বাগতম। তো তোমরা সবাই আনন্দিত হবা। আমরা এই বছর একটা উদ্যোগ নিছি, তোমাদের নার্সিংয়ের বিগত সালে এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোর পূর্ণাঙ্গ একটা সমাধান দেব প্লে লিস্ট আকারে। তো তোমাদের কাছে ক্লাসের শুরুতেই প্রথম অনুরোধ থাকবে, আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবা। আশা করি এখান থেকে তোমরা 60% কমন পাবা। এবং এর আরেকটা অনুরোধ হচ্ছে, এই ক্লাসগুলো তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবা এবং তোমরা এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিবা এবং তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে বা মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই জায়গায় ক্লাসগুলো শেয়ার করবা। আর ক্লাসগুলো আমরা সবাদের জন্য উন্মুক্ত করে রাখবো, যাতে আমাদের এমন প্রত্যন্ত গ্রামে অনেক শিক্ষার্থী বন্ধুরা আছে যারা যাদের এরকম মনে করো প্রশ্ন ব্যাংক নাই বা তারা এরকম একসাথে পূর্ণ সমাধানগুলো পায় না, তাদেরও যাতে উপকার হয়। তো আমরা কথা বেশি না বাড়ে সরাসরি ক্লাসে চলে যাব। তোমরা বুঝতেই পারবা যেন আমরা কিভাবে সমাধানগুলো করতেছি। যেন আমরা প্রত্যেকটা ইয়ারে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিংয়ে যে প্রশ্নগুলো আছে পার্ট বাই পার্ট আমরা সমাধান করব। যেমন আমরা জানি কি বিএসসি নার্সিংয়ে কী কী প্রশ্ন, মানে কী কী অংশ থেকে প্রশ্ন হয়, যেমন বাংলা, ইংলিশ, জিকে, তোমার ম্যাথ এবং আছে কি বিজ্ঞানের 3টা পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই যে প্রশ্নগুলো আসে প্রত্যেকটা আমরা প্লে লিস্ট আকারে প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট আমরা সমাধান করে দিব। তো সবাই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে রাখবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। তো আমরা তাহলে দেখি এই বছর মানে লাস্ট ইয়ারে কি কি প্রশ্ন আছে জীববিজ্ঞান পাঠ, সাধারণ জ্ঞান পাঠ থেকে। আচ্ছা দেখো, বিএসসি নার্সিং এডমিশন টেস্ট 2024-25 সেশনে এই অংশটা হচ্ছে তোমার জিকের পার্ট বা সাধারণ জ্ঞানের অংশ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান এখন তো দিব আমরা। যেমন এরপর আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশ আমরা দিয়ে থাকবো। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন দেশটি? প্রথম অপশন আছে জাপান, ভারত, ফ্রান্স এবং জার্মানি। আমরা জানি কি জাতিসংঘের এই মানে মোট সদস্য সংখ্যা হচ্ছে যে তোমার 15টি। মোট সদস্য সংখ্যা হচ্ছে তোমার 15টি দেশ। এর ভিতরে স্থায়ী সদস্য হচ্ছে তো তোমার 5টি দেশ, আর অস্থায়ী সদস্য হচ্ছে তোমার 10টি দেশ। অনেক সময় আসে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। অস্থায়ী কয়টি? 10টি। আর যদি বলো মোট কয়টি, মোট হচ্ছে তোমার 15টি। এই অস্থায়ী যে 10টি সদস্য হয় তারা 2 বছর অন্তর অন্তরে চেঞ্জ হয়। যেমন তোমার যেমন অস্থায়ী সদস্য যেমন জাপান হইতে পারে, জাপান প্রায় থাকে। তো আর যে স্থায়ী যে পাঁচটি সদস্য, তাদেরকে বলা হয় ভেটো পাওয়ার, অথবা তাদেরকে বলা হয় পি5 বলা হয়। আর সেটা কি কি? সেটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স। এই দেখো এখানে এই ফ্রান্স আছে, তার অপশন আছে ফ্রান্স। আবার কি কি মনে রাখতে হবে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স। এই 5টা রাষ্ট্র হচ্ছে তোমার ভেটো পাওয়ার সম্পূর্ণ, অথবা বলতে পারবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, এবং তাদের হাতে আছে ভেটো পাওয়ার। আর এই নিরাপত্তা পরিষদের মূল লক্ষ্য বা কাজ কি? এদের মূল লক্ষ্য এবং কাজ হচ্ছে যে তোমার বিশ্বে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। যদি কোনো দেশে বিশ্বের কোথাও যদি যুদ্ধ লেগে যায়, তারা এটা সমাধানে চেষ্টা করে থাকবে। এবং জাতিসংঘ যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে থাকে, তখন এই 5টি দেশে তোমার ভোট মানে জরুরি বা দরকার। যেমন এই মানে পুরা পৃথিবীর যত করে দেশ আছে, সব যদি একটা সম্মতিতে এক হয়, কিন্তু এই 5টি ভেটো পাওয়া বা পি5 এর যে 5টি দেশ আছে, এখানে কোনো একটা যদি ভেটো দেয়, তাহলে ওই কাজটা বা ওই যে প্রস্তাবটা বাদ হয়ে যাবে। তার মানে যে কোনো প্রস্তাবে এই 5টা দেশেরই সম্পূর্ণ রাখবে। আবার আরেকটা মজার তথ্য হয়েছে, এই 5টা দেশের ভিতরে মনে করেন 4টা দেশই একটা সমর্থন বা একটা প্রস্তাবে রাজি হয়েছে, বাট একটা দেশ রাজি হয় না, তাহলে ওই প্রস্তাবটাও কিন্তু বাদ হয়ে যাবে। বুঝছো? তার মানে এখানে 5টা দেশেরই সমর্থন লাগবে। আর এটাই হচ্ছে যে তোমার জাতীয় পরিষদের স্থায়ী সদস্য এই 5টা দেশ, এবং তাদের আছে যে ভেটো পাওয়ার, এবং তাদেরকে বলা হয় পি5। ঠিক আছে? আর আমি যে কথাগুলো বলছি এগুলো যদি তোমরা মন দিয়ে শোনো এবং নোট করে রাখো, আশা করি এই টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা বাঁচবা না। আর নার্সিং সম্পর্কে তথ্য হয়েছে, নার্সিংয়ে আমরা দেখছি বিগত সালে একই টপিক থেকে বারবার প্রশ্ন আসে, মানে সরাসরি কমন না পড়লেও ওই রিলেটেড বা ওই টপিক থেকে প্রশ্নগুলো এসে থাকে। দেখো পরের প্রশ্ন যদি আমরা যাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে কি? WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর স্বাস্থ্য সংস্থা কোথায়?
আমরা একটা ছোট্ট টিক্স মাঝে এরকম জানতে পারি, দেখো বিশ্বে যেই সব সংস্থায় প্রথমে থাকে ডব্লিউ এবং পরে থাকে ও, ওগুলোর ম্যাক্সিমামই সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে জেনেভা। আর জেনেভা কোথায়, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের শহর। আর দেখো এখানে আছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের শহর। এখানে আছে তোমার জাতিসংঘের সদর দপ্তর, জাতিসংঘ কি ইউএন, এখানে আছে তোমার জাতিসংঘের সদর দপ্তর। আর এই যে হচ্ছে তোমার রোম, রোম মানে কি ইতালির শহর, ইতালি শহর। এই রোমে তোমার অবস্থিত হয়েছে বিশ্ব খাদ্য এবং কৃষি, এই যে যেমন FAO, এর এর সদর দপ্তর হচ্ছে রোমে। আর এই লন্ডন কি, লন্ডন হচ্ছে তোমার যুক্তরাজ্যের শহর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই, প্যালেস্তাইন কোন মহাদেশে অবস্থিত? প্যালেস্তাইন অথবা ফিলিস্তিন, ইংলিশে লেখলে আমরা লিখি প্যালেস্তাইন, বাংলায় লিখি ফিলিস্তিন। ফিলিস্তিন কোন মহাদেশে অবস্থিত? দেখো ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকা। আমরা ফিলিস্তিন সম্পর্কে কি জানি? ফিলিস্তিন হচ্ছে তোমার এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র, এবং এটাকে বলা হয় মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। এবং তোমার এই ফিলিস্তিন এখন তারা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করতে পারেনি। এরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিন এই যে খণ্ডটা নিয়ে এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে মানে যুদ্ধ চলতে আসছে অনেক দিন ধরে। আর এই ফিলিস্তিন মূলত এটা তিনটে ধর্মের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এটা নিয়ে এত আলোচনা হয়। এখানে তোমার মুসলিম এবং খ্রিস্টান এবং ইহুদি তিনটা জাতি মনে করে এখানে তাদের পবিত্র স্থান। যেমন আমরা জানি মুসলিম জাতি তোমার দ্বিতীয় কাবা বলা হয় এই যে তোমার আল আকসা মসজিদ, এই ফিলিস্তিনে সবচেয়ে বেশি আল আকসা মসজিদ, আল আকসা মসজিদ হচ্ছে তোমার এই ফিলিস্তিনে অবস্থিত, এবং এটা মুসলমানের দ্বিতীয় কাবা ধরা হয়। এবং এই জায়গায় যারা খ্রিস্টান ধর্ম আছে তারা মনে করে তাদের যে যিশু খ্রিস্টান সে এখানে জন্মগ্রহণ করছেন, এবং এই জন্য তাদের কাছে এটা পবিত্র। এবং যারা আছে ইহুদি ধর্মে তারা মনে করে এটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কারণে এই ফিলিস্তিন নিয়ে সবসময় আলোচনা থাকে, এবং এটা নিয়ে এখনো যুদ্ধ চলতে আছে যারা তোমার ইসরায়েল এবং ফিলিস্তিনের সাথে। এবং এই এশিয়া মহাদেশে অবস্থিত হলে এর তোমার উত্তর হয়েছে লেবানন, এবং তোমার দক্ষিণ হয়েছে যে তোমার জর্ডান অবস্থিত। এবং এখানে তোমার আছে যে তোমার ভূমধ্যসাগরের উপকূলীয় একটা রাষ্ট্র, এখানে এই সম্পর্কে এটা তথ্য নেওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই, ষাটগম্য মসজিদ কোথায় অবস্থিত? ষাটগম্য মসজিদ দেখো এটা দিয়ে প্রায় প্রশ্ন এসে থাকে। ষাটগম্য মসজিদ এখানে ষাটগম্য মসজিদের 60টি গম্বুজের নাম লেখা থাকলো, ষাট গম্বুজ মূলত এখানে 81টি গম্বুজ আছে, তবে এটার নাম হচ্ছে ষাটগম্য মসজিদ। ষাটগম্য মসজিদের নামকরণের পিছিয়ে একটা লোকালয় বা লোকশ্রুতি আছে এরকম, যেমন তার ভিতরে মোট 60টি মতো ফিলার আছে, এই কারণে এটাকে ষাট গম্বুজ বলা হয়। তবে এর গম্বুজ আছে উপরে যে তোমার 81টি। আর এটা হচ্ছে তোমার আমরা জানি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় এটা তোমার অবস্থিত। আর এই ষাটগম্য মসজিদকে তোমাদের আরো কয়েক বছর, এটা হচ্ছে যে তোমার 24 বছর সেশনের প্রশ্ন। এর আগে প্রশ্ন আসছিল যেমন নিচের কোনটি বিশ্ব তোমার কি ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিছে? এটা হচ্ছে তোমার এই ষাটগম্য মসজিদকে বিশ্ব তোমার ইউনেস্কো তোমার এটাকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষণা দিয়েছে, যে তোমার 1985 সালে এটাকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করে। ঠিক আছে, আর এটা তোমার এই ষাটগম্য মসজিদ কে নির্মাণ করেন, এটা যদি আসে প্রশ্ন তাহলে সেটা হচ্ছে খানজাহান আলী মূলত 15 শতকের দিকে এই তোমার ষাটগম্য মসজিদটা নির্মাণ করেন, এবং সে ছিল একজন মুসলিম শাসক, এবং তার শাসন আমলে এই খানজান মসজিদ যে নির্মাণ করেন এই ষাটগম্য মসজিদ, এখানে বসে তার মূলত অনেক শাসন কার্য পরিচালনা করত। ঠিক আছে, এটা আচ্ছা। এরপরে যদি যাই, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? দেখো আমরা দেখছি নার্সিংয়ে প্রতি বছর ডিপ্লোমা এবং বিএসসি যেইটাই হোক না কেন প্রতি বছর এই টাইপের একটা প্রশ্ন এসেই থাকে বাংলাদেশ সম্পর্কে, যেমন সবচেয়ে বড় জেলা কোনটি, ছোট জেলা কোনটি, উত্তরে কোনটি, পূর্ব কোনটি, এরকম এই টাইপের প্রশ্ন এসেই থাকবে। আরেকটা তোমাদের ক্লাসের মাঝে একটু বলে রাখি, তোমরা যারা ডিপ্লোমা নার্সিং
বা বিএসসি নার্সিং যেটাই পরীক্ষা দেখ না কেন, তোমরা যারা বিএসসি নার্সিং আছে তোমরা তোমাদের বিএসসি নার্সিংতে সব সমাধান করবাই, পাশাপাশি ডিপ্লোমাও সমাধান করবা। আবার ডিপ্লোমা নার্সিংয়েও তোমরা তোমাদের ডিপ্লোমান প্রশ্নের সমাধান করবা, পাশাপাশি বিএসসি নার্সিংগুলো সমাধান করবা, কারণ দুইটাই দুইজনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো বাংলাদেশের সবচেয়ে উত্তর জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তর জেলা আমরা জানি পঞ্চগড়। আর বাংলাদেশে যদি আসে সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? আমরা জানি সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে তোমার কক্সবাজার। এবং বাংলাদেশে তাহলে আমরা একটু এখানে একটু খাতা একটু লিখি যে আমরা জানি উত্তর, প্রথম যদি দেখি যে উত্তর হচ্ছে তোমার পঞ্চগড়, এটা তো আছে। আচ্ছা, এরপরে যে আমরা যদি লিখি দক্ষিণ, বাংলাদেশ দক্ষিণ হচ্ছে কক্সবাজার। ঠিক আছে, আর যদি সবচেয়ে যদি পশ্চিমে যাই, পশ্চিম হচ্ছে কোনটা? চাঁপাই নবাবগঞ্জ। হ্যাঁ, চাঁপাই নবাবগঞ্জ সবচেয়ে পশ্চিমে। আবার যদি সর্বোচ্চ যদি পশ্চিমে যায় সেটা হচ্ছে তোমার বান্দরবন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর যদি জেলা আর যদি উপজেলা হিসাব করে, বাংলাদেশের সর্বোত্তর উপজেলা হচ্ছে তোমার তেঁতুলিয়া, সর্বোত্তর উপজেলা। আচ্ছা, আমরা যদি দেখি উপজেলা, ঠিক আছে, উপজেলা তোমার উত্তরে উপজেলা। আচ্ছা, আমরা একটু লিখে নিই একটু উপজেলা। হ্যাঁ, উপজেলার সর্বোত্তর আছে কি? তেঁতুলিয়া। সবচেয়ে উত্তরে আছে তেঁতুলিয়া, সবচেয়ে দক্ষিণে আছে তোমার সেন্টমার্টিন। এবং আমরা যদি দেখি সর্বপশ্চিমে আছে কি তোমার যে মনে করো চাঁপাই নবাবগঞ্জের একটা তোমার স্থান, নাম হয়েছে কি? সেটা নাম হয়েছে তোমার আচ্ছা, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। যাই হোক, তোমার আর আছে তোমার যদি আর আমরা উত্তরে উপজেলার নামটা পেরে আসি, সরি উত্তরের তোমার ইউনিয়ন, বাংলাদেশ সর্ব উত্তরে ইউনিয়নটার নাম হচ্ছে তোমার বাংলা বন্দর। এবং বাংলাদেশের একমাত্র বাংলাদেশের স্থলবন্দর সেটা হচ্ছে বাংলা বন্দর। এই বাংলা বন্দরটা কিন্তু আমাদের প্রায় পরীক্ষা আসে। এটা হচ্ছে কোনটা? পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলা একটি ইউনিয়ন, সেটা নাম হচ্ছে তোমার বাংলা বন্দর। ঠিক আছে, আর একটা জিনিস আসে যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? যেমন এখানে উত্তর জেলা, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে তোমার বান্দরবন। সরি, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে তোমার নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, এটা মনে রাখতে হবে। এর পাশাপাশি বাংলাদেশে 1 নম্বর সংসদীয় আসন এই পঞ্চগড় যেমন আছে, এখানে দেখো বাংলাদেশে 1 নং সংসদীয় আসন, 1 নং সংসদীয় আসন হচ্ছে তোমার এই পঞ্চগড়। এবং বাংলাদেশের 300 নং সংসদীয় আসন হচ্ছে তোমার বান্দরবন। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। এই টপিক থেকে বাংলাদেশের এই মানচিত্র সম্পর্কে প্রশ্ন আসলে নার্সিং মূলত এগুলোই আসে, এর বাইরে বেশি একটা আসে না। আচ্ছা, এর বাইরে যদি যাই, দেখো কৃষিতে সবুজ বিপ্লবের জনককে? কৃষিতে সবুজ বিপ্লব প্রথমে আছে দেখো উইলিয়াম রাইটস সম্পর্কে আমি জানি কি তার সাথে এই ব্যক্তির সাথে মূলত সম্পর্ক হচ্ছে তোমার উড়োজাহাজ নির্মাণে। এটা হচ্ছে উড়োজাহাজ সম্পর্কে তার সাথে একটা সম্পর্ক আছে। বাট এর বাইরে আমরা দেখি এখানে আছে তোমার নরম্যান বোরলাউফ এ মূলত একটা আমেরিকান বিজ্ঞানী এবং আমেরিকার কৃষিবিদ। এ মূলত গমের উন্নত জাত আবিষ্কার করেন। এর মাধ্যমে বিশ্বে তোমার খাদ্য চাহিদা সংকটে অনেকটাই ভূমিকা রাখে। এই জন্য তাকে মূলত এই তোমার কৃষিতে সবুজ বিপ্লবের জনক বলা হয়। এবং এর কারণে মূলত সে এই সবুজ বিপ্লবের কারণে মূলত এরপরে তাকে তোমার তোমার শান্তিতে নোবেল পুরস্কারও দেওয়া হয়। আচ্ছা, এরপরে যদি দেখি কোন শহরটি দুটি মহাদেশে অবস্থিত? আমরা জানি বিশ্বের কোন শহরটি? বিশ্বের 2টা রাষ্ট্রই মূলত 2টা মহাদেশে পড়ছে। এর ভিতরে একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে তোমার রাশিয়া। এই 2টা রাষ্ট্র 2টা মহাদেশের ভিতরে পড়ছে। এর ভিতরে তুরস্ক মহাদেশে একটি স্থান নাম হচ্ছে তোমার ইস্তানবুলটা মূলত তোমার তুরস্ক মহাদেশের একটি শহর। এই শহরটা মূলত তোমার এশিয়া এবং ইউরোপের পড়েছে। এবং এই ইস্তানবুল সম্পর্কে আরও জানলে, ইস্তানবুলকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার, কারণ এটা মূলত এশিয়া থেকে ইউরোপে প্রবেশ করতে হলে এইটা সামনে পড়ে। এই কারণে এটাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। আর এটা হচ্ছে কোথায়? তুরস্কের একটা রাজধানী। এটা হচ্ছে তুরস্কের একটা শহর। ঠিক আছে, আচ্ছা, আর এই যে প্যারিস হচ্ছে কি? প্যারিস হচ্ছে মূলত ফ্রান্সের শহর। আর এই যে লন্ডন হচ্ছে মূলত যুক্তরাজ্য শহর।
পরে দেখি জুলাই 24 আন্দোলনের বীর শহীদ ওয়াসিমকে কোথা হত্যা করা হয়। দেখো নার্সিংয়ে প্রায় সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে। আর আমাদের এই যে দীর্ঘ মানে একটা অভ্যুত্থান হয়েছে, যেমন কোঠা আন্দোলন থেকে যেটা পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেয়, এই 24-এর কোঠা আন্দোলন, এটা সম্পর্কে খুবই আমাদের ধারণা রাখা উচিত। কারণ এটা থেকে আমরা জানি আগামী যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো প্রশ্নে আসতেই পারে। এবং আমরা জানি এখানে এই 24 আন্দোলনে প্রথম শহীদ হয়েছে কেরা, শহীদ কেরা প্রথম শহীদ কেরা, আবু সাইদ। আবু সাইদ কোথায় ছিল, এটা পরীক্ষা করে আসে। আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, সে ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন ডিপার্টমেন্টের, সে ছিল ইংরেজি ডিপার্টমেন্টের। এবং একই দিনে শহীদ আবু সাইদ সে হয় যায় 16 জুলাই সে শহীদ হয়। এবং এই শহীদ ওয়াসিমও কিন্তু 16 জুলাই একই দিনে সে পুলিশের গুলিতে তোমার কি মৃত্যুবরণ করেন বা গুলিবিদ্ধ হয়। এবং এই যে ওয়াসিম সম্পর্কে আর তথ্য হচ্ছে, সে হচ্ছে চট্টগ্রাম জেলায় ছিল। এবং সে হচ্ছে চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞানের 3য় বর্ষের ছাত্র ছিল। এবং সে কলেজে ছাত্র দলের তোমার একটা কমিটিতে ছিল। এবং এই 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 সম্পর্কে একটু জানলে হয়। আর সে মূলত চট্টগ্রামে মুরাদনগরে সে মূলত এটা গুলিবিদ্ধ হয়, ঠিক আছে, আন্দোলন চলাকালীন। কত তারিখে, সেটা হচ্ছে 16 জুলাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি? আমরা জানি বাংলাদেশকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশকে। এবং বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে তোমার ভোলা। এখানে মনপুর আছে, মনপুর হচ্ছে মূলত ভোলা জেলা একটা উপজেলা। আচ্ছা, এখানে মূলত হচ্ছে বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য বা পাহাড় দ্বীপ কোনটা, সেটা হচ্ছে তোমার এই মহেশখালী, কক্সবাজার জেলার মহেশখালী এই জেলায় একমাত্র মহেশখালী তোমার পার্বত্য দ্বীপ বা অনেকগুলো পাহাড় রয়েছে। এই কারণে মূলত এটাকে মহেশখালীকে বলা হয় পার্বত্য উপকূলীয় দ্বীপ, ঠিক আছে। আর এই মহেশখালী দ্বীপটা একমাত্র বিখ্যাত এই কারণে, এই জায়গায় তোমার সনাতন ধর্মীয়দের জন্য মানে আদি মন্দির এখানে অবস্থিত। আর তোমার এই তো নিজুম দ্বীপ হচ্ছে কি নোয়াখালীর একটা দ্বীপ। আর সেন্ট মার্টিন তো জানি, এটা হচ্ছে কক্সবাজার জেলার একটা তোমার এটা হচ্ছে যে ফুটবল দ্বীপ। এই সেন্ট মার্টিনকে বলা হয় বাংলাদেশের একমাত্র ফুটবল দ্বীপ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে 2025 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছে। আচ্ছা, 25 সালে, এটা একেবারে সাম্প্রতিক থেকে এটা প্রশ্ন আসছে। তার মানে আমরা দেখলাম এখানে ম্যাক্সিমাম মানে যে 10টা প্রশ্ন আসছে, এই থেকে শুধু 2টা আসছে তোমার সাম্প্রতিক প্রশ্ন। আরেকটা বিষয় রাখো, তোমরা বিএসসি নার্সিং যারা আছো, বিএসসি নার্সিং এর আগে জিকে থেকে তোমাদের প্রশ্ন আসতো 20টা, এটা আগে। বাট এখন তো তোমার জিকে থেকে প্রশ্ন আসে 10টা। আগে তোমাদের বিজ্ঞান পাঠ, যেটা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে তোমাদের মার্ক আসতো 30 মার্কের প্রশ্ন আসতো। বাট এখন তো এখানে 10 মার্ক বাড়াইছে। বিজ্ঞানের যে পাঠটুক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখানে তোমাদের প্রশ্ন আসে এখন 40 মার্কে। এবং তোমাদের জিকে এখানে 10 মার্ক কমাইছে। তার মানে এখানে দেখো 10টার ভিতরে প্রশ্নের ভিতরে মাত্র সাম্প্রতিক প্রশ্ন আসছে 2টা, ঠিক আছে। তার মানে দেখো 25 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কি? আচ্ছা, স্বাধীনতা পুরস্কার সম্পর্কে যদি জানি, স্বাধীনতা পুরস্কার বা স্বাধীনতা পদক বাংলাদেশ সরকার কর্তৃক বেসামরিক সর্বোচ্চ পদক হচ্ছে যে তোমার স্বাধীনতা পুরস্কার, ঠিক আছে। এটা তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়। এর ভিতরে দেখো প্রথম হচ্ছে কি মুবিন খান, হেলাল হাফিজ একজন কবি, সে কিন্তু বিভিন্ন পুরস্কার পেয়েছে। বাট 25 সালে সে কিন্তু স্বাধীনতা পুরস্কার পায়নি। আইয়ুব বচ্চন আমরা জানি সে একজন ব্যান্ড শিল্পী, বাংলাদেশের বিখ্যাত একজন মানে ছিল, ব্যান্ড ছিল। তবে এখানে দেখো আজম খানকে 2025 সালে স্বাধীনতা পুরস্কার হয়। তবে সে কিন্তু পাইছে মরণোত্তর, তার মানে সে মারা গেছে। মৃত্যুর পরে সে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2025 সালে সরকার তাকে দেয়। আর আজম খান কেন পায়? সে মূলত পায় মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক মনে করো অবদান রাখার জন্য। আজম খান সম্পর্কে তথ্য হলো, সে 2 নম্বর সেক্টরে মহান মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরে সে মুক্তিযুদ্ধ করেন। এবং তার কিছু বিখ্যাত গানও আছে। এই কারণে এই বাংলাদেশ সরকার 2025 সালে তাকে মুক্তিযুদ্ধে এবং তোমার সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আমাদের এই পাঠটুকু এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ক্লাসে কোনো অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে থাকে এই জন্য ক্ষমা প্রার্থী। তবে আশা করি নেক্সট ক্লাসগুলো আর খুব ভালো হবে। তোমরা আমাদের প্লে লিস্টের প্রতিটা ক্লাস চাও, আশা করি এর বাইরে তোমাদের প্রশ্ন বেশি একটা আসবে না।
আমি তোমাদেরকে শিওর হিসাবে বলতে পারি, তোমরা যদি আমাদের সম্পূর্ণ প্লে লিস্টটা দেখো, মানে বিগত সালে যেই কয় বছর প্রশ্ন আছে সম্পূর্ণ প্রশ্নগুলো যদি সমাধান করো, আশা করি তোমাদের নার্সিংয়ের রেজাল্ট কখনোই খারাপ আসবে না। তোমরা নার্সিংয়ে সরকারি যে কোনো একটা কলেজে নিশ্চিত তোমরা চান্স পাবো। আর নার্সিং সম্পর্কে তোমরা তো জানো, নার্সিংয়ে তোমাদের পাস করতে হলে ন্যূনতম 40 পাইতে হবে। 40 পাইলে তুমি প্রাইভেটও হয়তো তুমি ভর্তি হতে পারবা, 40-এর কম পাইলে তুমি প্রাইভেটও ভর্তি হতে পারবা না। তো সবাইকে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।